নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতো 25,753 জনের চাকরি গেল জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এটা হওয়ারই ছিল, এক্সপেক্টেড। এই 25,753 জন যারা চাকরি হারালো, সবাই যে চুরি করে চাকরি পেয়েছে তা কিন্তু নয়। খুব ইন্টারেস্টিং, এটা আমরা অনেকেই বুঝতে পারছি না। 25,753 জনের যাদের চাকরি গেল, আমরা অনেকেই ভাবছি এরা সবাই বোধহয় চুরি করে চাকরি পেয়েছে, কিন্তু বাস্তবটা কিন্তু সেটা নয়। বাস্তবটা কি একটুখানি আজকে ব্যাখ্যা করে দেবো আজকের এই ঘটনায়। সেটা হচ্ছে, দেখুন, এই 25,753 জন 2016 SLST যে চাকরির পরীক্ষা হয়েছিল, যার ভিত্তিতে এই প্যানেল তৈরি হয়েছিল এবং সেই প্যানেলের ভিত্তিতে শেষ পর্যন্ত এরা চাকরি পেয়েছিল। এই চাকরির মধ্যে জল ছিল, জলও ছিল, স্থলও ছিল। যখন এটা নিয়ে মামলা হলো, এই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা হলো, তখন সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তরফ থেকে বারবার করে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা যেটা জালিয়াতি করে চাকরি হয়েছে সেই চাকরিগুলো বার করে দিন, সেগুলো আইডেন্টিফাই করুন, আর যারা ঠিকঠাক চাকরি পেয়েছে তার লিস্টটাকে আলাদা করে দিন। স্কুল সার্ভিস কমিশন কীরকম শয়তানি দেখুন। স্কুল সার্ভিস কমিশন গত কয়েক বছরে এই মামলা চলাকালীন একবারের জন্য কলকাতা হাইকোর্টে যারা অরিজিনালি ঠিকঠাকভাবে চাকরি পেয়েছেন সেই তালিকাটা আলাদা করে দিল না। ফলত কী হলো, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও চাকরি গেল, যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের সঙ্গে একত্রিত হওয়ার ফলে। কি ইন্টারেস্টিং কেস স্টাডি না? একটু ভালো করে ভেবে দেখুন। আমরা হয়তো অনেকেই ভাবছি 25,753 জন সব চুরি করে চাকরি পেয়েছে। না, সবাই চুরি করে চাকরি পায়নি। কারুর হয়তো যোগ্যতার ভিত্তিতে চাকরিটা হয়েছে, কিন্তু সেই যোগ্যতার ভিত্তিতে যাতে চাকরি হয়েছে সেই তালিকাটা নিশ্চিতভাবে নবান্ন কিংবা মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে বারবার হাইকোর্টের তরফ থেকে বলার পর থেকেও, বিচারপতিদের তরফ থেকে বলার পরেও তারা কিন্তু সেই তালিকাটাকে সেগ্রিগেট করলেন না। ফলে মুড়িমুড়কি এক হয়ে গেল, দুধে জলে মিশে সমস্ত দুধ এবং জলটা ড্রেনে ফেলে দিতে হলো। ভাবতে পারেন, আজকে যে মানুষগুলো চাকরি হারালেন, আমি তাদের হয়ে কোনো ওকালতি করবো না, কিন্তু যে মানুষগুলো চাকরি হারালেন তাদের মধ্যে চোরও আছে, তাদের মধ্যে আবার সৎও আছে। এই সৎ লোকগুলো যেগুলো চাকরি গেল, তাদের বুঝতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোরগুলোকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরিগুলোকেও চলে গেল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ের ভিত্তিতে। ফলত আলটিমেটলি ভালো করে ভেবে দেখুন, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের জীবনটা কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বরবাদ করলেন। কিছু সংখ্যক তো ছিল যাদের অরিজিনাল নম্বর পেয়েছিলেন, ঠিকঠাক ওয়েমার্কশিট ছিল, ফাঁকা খাতা জমা দেননি, কোনো না কোনোভাবে তারা চাকরিটা যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন, তাদেরও কিন্তু বঞ্চিত করলেন। এই ন্যারেটিভটা নিয়ে কোনো বাংলা ইলেকট্রনিক্স মাধ্যমে সেভাবে কিন্তু আলোচনা হচ্ছে না। আমার মনে হলো আজকে বাংলার মনে সমস্ত বিষয়টা অনেকটাই আপনারা শুনেছেন, কিছুটা এই অন্তত সংযোজনটা করে আজকের এই প্রতিবেদন শুরু করা দরকার। আপনারা জানেন, কলকাতা হাইকোর্টে বিস্তর আমরা বিভিন্ন স্তর থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেহেতু সিবিআই তদন্তের জন্য রায় দিয়েছেন, প্রচুর দোষারোপ করা হয়েছে। যে মুহূর্তে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হিসেবে রিজাইন করে বেরিয়ে গেছেন, তার দিকে ধেয়ে গেছে তীর, তার দিকে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তিনি রায় দিয়েছেন, একের পর এক বলা হয়েছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যতগুলো সিবিআই তদন্তের রায় দিয়েছেন প্রত্যেকটা চ্যালেঞ্জ হয়েছিল ডিভিশন বেঞ্চে, এবং সম্ভবত 19টা সব মিলিয়ে দিয়েছেন। তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে 7টা সম্ভবত আছে, যে ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা চ্যালেঞ্জ হয়েছিল ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চও প্রত্যেকটাতে সিবিআই রায় বহাল রেখেছিল, সিবিআই তদন্তের রায়। তারপর সেটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টও সেই সিবিআই তদন্তের ব্যাপারে হস্তক্ষেপ করেনি। এবং তারপরে ঘটনাক্রমটা একটু আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব আজকের এই প্রতিবেদনে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই বিষয়ে মতামত নিয়েছি। যে স্টেজে এখন দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত কি 25,753 জন সুপ্রিম কোর্টে গিয়ে কি কোনো সুরাহা পাবে, তিনি কি বলেছেন আমি সেটা শোনাবো। কিন্তু তার আগে আমি একটু ঘটনাক্রমগুলো আপনাদের কাছে বলি। প্রথম মামলা হয় 2021-এর 20শে ফেব্রুয়ারি। 2023-এর 20শে ফেব্রুয়ারি প্রথম যাদের চাকরি চলে যাওয়ার ব্যাপারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটার পর একটা রায় দিয়েছেন, যাদের চাকরি এখন থাকবে না বা ডিভিশন বেঞ্চও সেটা বহাল থেকেছেন, এরা সবাই একত্রিতভাবে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এবার যে সুপ্রিম কোর্টে যখন গিয়েছিলেন, এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কস্টলিয়েস্ট বিচারপতি, আপনি জানেন সুপ্রিম কোর্টে যেসব মানের বিচারপতিদের দিয়ে এইসব মামলাগুলো হয়েছে এক একটা সময়, তার মধ্যে বিচারপতি আইনজীবীদের দিয়ে যে এই মামলাগুলো হয়েছে, তার মধ্যে আইনজীবী অভিষেক মনু সিংভি আছেন, কপিল সিব্বাল আছেন, মোহিত রোহাতগি আছেন, প্রখ্যাত অ্যাডভোকেট, মানে কস্টলিয়েস্ট এবং সবথেকে সেরা অ্যাডভোকেটদের দিয়ে এই মামলাগুলো লড়ানো হয়েছে। এবং এর পেছনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। অর্থাৎ যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের তো
বাঁচানোর জন্য সততার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের ডিভিশনটা না করে তাদের একত্রিত করে রাখা, যাতে এদের কেউ ছুঁতে না পারে। অর্থাৎ সততার আড়লে অসৎকে লুকোনোর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা, সেইটাকে গার্ড করার জন্য এই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের এবং যারা হয়তো যোগ্যতার ভিত্তিতে চাকরি এদের মধ্যে আছে তাদের সবাইকে মিলে যৌথভাবে সুপ্রিম কোর্টে গিয়ে এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় বা ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে তারা মামলা করেছিল। এবং এই মামলাটাই হয়েছিল 20শে ফেব্রুয়ারি 2023। এরপর জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চে সম্ভবত এই মামলাগুলো হয়েছিল। তারপর 23 মার্চ সব মামলা একত্রিত করে শীর্ষ আদালত থেকে শুনানি হওয়ার সিদ্ধান্ত হয়। 23 মার্চ, অর্থাৎ 20শে ফেব্রুয়ারির মামলা হলো, 23 মার্চ জাস্টিস অনিরুদ্ধ বসুরা বললেন যে সমস্ত মামলাগুলোকে আমরা একত্রিত করব, একসঙ্গে শুনবো। সেই শীর্ষ আদালতে সেই মামলার শুনানি শুরু হলো। এরপর 9 নভেম্বর 2023 দীর্ঘ শুনানির পর বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চ, আবার বলছি বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চ 9 নভেম্বর, অর্থাৎ 23 মার্চ শুরু হয়েছিল, 9 নভেম্বর শেষ পর্যন্ত যে রায়টা দিলেন যে এই রায়ে সমস্ত এই যে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাগুলো সমস্তগুলো কলকাতা হাইকোর্টের কোনো একটি ডিভিশন বেঞ্চ শুনবে। যে ডিভিশন বেঞ্চ তৈরি করে দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং 6 মাসের মধ্যে সেই যেদিনকে বেঞ্চ ফর্ম হবে তার থেকে 6 মাসের মধ্যে সমস্ত মামলা শুনে তার কমপ্লিট রায়দানটা সেই ডিভিশন বেঞ্চ করবে। অর্থাৎ এককভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, ভালো করে খেয়াল করুন, এককভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন তারপর সেটা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়, সেখানেও ওভাররুলড হয়, অর্থাৎ সেখানে ওভাররুল নয়, সেখানেও সিবিআই তদন্ত বহাল থাকে। তারপর সেটা যায় জাস্টিস অনিরুদ্ধ বসুর কাছে, তিনি সব মামলাগুলো একত্রিতভাবে শুনে রায় দিলেন যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চেই পুরোটা শুনানি হবে, কেন তারা ডিটেলসটা জানেন। এবং তারা 6 মাসের মধ্যে এন্টায়ার তদন্ত প্রক্রিয়াটাকে সিবিআইকে বলা হয় যে আপনারা ইমিডিয়েটলি একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল যে আপনাদের রিপোর্টটা কলকাতা হাইকোর্টকে পেশ করবেন, তারপর কলকাতা হাইকোর্ট তার সেটা শুনে তার ডিভিশন বেঞ্চ রায় দেবে। এই স্টেজে ঠিক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা বেঞ্চ তৈরি করে দেন। সেই বেঞ্চের মধ্যে দুজন ছিলেন, একজন হচ্ছে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদি, এদের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে আলটিমেটলি সমস্ত মামলাগুলো এসে পৌঁছায়। এবং সিবিআই তার রিপোর্ট সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারিতে দিয়ে দেয়, এবং তারপর সম্ভবত 9 মের মধ্যে কমপ্লিট তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার কথা। এই তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন ধরে শুনানি হয়। জাস্টিস দেবাংশু বসাক বাদী বিবাদী সব পক্ষকে বলেন এফিডেভিট করে আপনাদের বক্তব্য জমা দিন, যাদের চাকরি চলে গেছে, যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তাদের বক্তব্য শোনার জন্য তাদের স্কোপ দেওয়া হয়, তাদের আইনজীবীদের কথা শোনানো হয়। এবং রাজ্য সরকারের আইনজীবী, খেয়াল করুন, এই 25,753 চাকরি বাঁচানোর জন্য দীর্ঘ চেষ্টা করেছেন, সেখানে লয়ার অ্যাপয়েন্ট করে নবান্ন থেকে বিভিন্নভাবে এদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ধোপে টেকেনি। জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ, জাস্টিস সাব্বার রশিদির বেঞ্চ, তারা এই মামলায় হিয়ারিং করেন। সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, সেখানে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ছিলেন, সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, ফেরদৌস আমিন ছিলেন। এরা সবাই সেই মামলার মামলা যারা করেছেন তাদের পক্ষে ছিলেন। এবং সম্ভবত আইনজীবী কিশোর দত্ত, আমি যদি ভুল না করি, অ্যাডভোকেট জেনারেল, তিনি রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করেছেন যে চাকরি চোরেদের চাকরিটা বাঁচানোর জন্য। আবার বলছি, এই চাকরি চোরেদের 25,753 সঙ্গে কিন্তু জল আর স্থল মিশেছিল, দুধ আর জল মিশেছিল, অর্থাৎ কিছু যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রাপকও মিশেছিল। এই স্টেজের যে ইন্টারেস্টিং ফেজটা, আমি এই ঘটনাটাকে এভাবে ন্যারেট করছি তার কারণ ইলেকট্রনিক্স মাধ্যমে সেভাবে কিন্তু এই তথ্যটাকে তুলে ধরা হচ্ছে না, সব কিছুর মধ্যে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন, শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসাক যে রায় দিলেন যে এই 25,753 জনের চাকরি চলে যাবে, এবং অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করে, অর্থাৎ যে প্যানেল ছিল প্যানেলের বাইরে পোস্ট ক্রিয়েট করে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরও চাকরি যাবে, এবং তাদের মাইনেটাও যাবে। অর্থাৎ তারা যে মাইনেটা পেয়েছে 12% ইন্টারেস্ট সহ 4 মাসের মধ্যে সে টাকাটা ফেরত দিতে হবে। কাকে ফেরত দিতে হবে? রাজ্য সরকারের ডিএম এনশিওর করবেন রাজ্য সরকারকে সে টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ জালিয়াতি করে যারা প্যানেলের বাইরে, যারা ব্ল্যাঙ্ক খাতা দিয়ে সুপার নিউমেরিক পোস্ট করেছেন, প্যানেলটা তো বাতিল হলো, প্যানেলের বাইরেও যারা এইভাবে চাকরি পেয়েছিলেন, প্যানেল উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করে যাদের জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরিটাও যাবে, কিন্তু তাদের মাইনেটা উইথ ইন্টারেস্ট 12% সুদ সহ উইদিন 4 উইকস তাদের টাকাটা ফেরত দিতে হবে। এই রায়ের পর তো মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তর রেগে গেলেন, রায়ের পর চিৎকার করলেন। আমি জানতাম এটা, যে পরিষ্কারভাবে চিৎকার করে শুরু করলেন বলতে, যে আমার শুনলাম একটা বোধহয় চাকুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কি বললেন পরিষ্কার, যে হ্যাঁ
8 বছর ধরে চাকরি করে কী করে এত টাকা একসঙ্গে দেবে? 1 নম্বর, মানে প্রশ্নটা হচ্ছে যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে তারা কেউ 8 বছর ধরে চাকরি করেন, তারা 2-1 বছর ধরে চাকরি, 2-3 বছর ধরে চাকরি করেছে। সেখানে একটা মিস ইনফরমেশন করলেন। দ্বিতীয়ত হচ্ছে বললেন আমরা সুপ্রিম কোর্টে যাব এটা লড়াই করতে, তবু জলস্থলকে আলাদা করলেন না, চাকরি চোরগুলোকে বাঁচানোর জন্য এটা করলেন। সবথেকে বড় কথা হচ্ছে এই রায় যেটা আজকে বেরোলো, সেই রায়টা খুব ইন্টারেস্টিং দিক আমার মনে হচ্ছে, আমি সেটা বাংলা বার্তায় আপনাদের বিশদে বর্ণনা করব। সুপারনিউমারি পোস্ট তৈরি করার জন্য যে এজেন্ডা নিয়ে আসা হয়েছিল ক্যাবিনেটে, সেইটার ব্যাপারে যে সিবিআই তদন্ত জারি রাখতে বলেছেন 3 মাসের মধ্যে, তার রিপোর্ট সংশ্লিষ্ট কোর্টে জমা দিতে বলেছেন জাস্টিস দেবাংশু বসাক। অর্থাৎ এবার সুপারনিউমারি পোস্ট ক্যাবিনেটে পেশ করার ব্যাপারটাতে যেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছেন, যেটাতে প্রায় সাময়িকভাবে অন্য একটা ধারে স্টে অর্ডার ছিল, অন্য একটা দিক থেকে সিবিআই তদন্ত রায় দিয়ে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ইন্টারোগেট করার জন্য সিবিআই ডাকতে পারে, সেই সিচুয়েশনটাও তৈরি করে দেওয়া হলো। সবথেকে বড় কথা হচ্ছে দেখুন, চোরেদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত চেষ্টা করলেন, আমি যে স্টোরিটাকে আপনাদের কাছে ন্যারেট করলাম। এবার প্রশ্নটা হচ্ছে তিনি কি হিসেব দিলেন? তিনি বলেন এই যে 25,753 জন মাল্টিপ্লাইড বাই 6, মানে প্রতি পরিবারে 6, মানে 1.5 লক্ষ পরিবার। 1.5 লক্ষ পরিবার হয় না, একটা পরিবারে 6 জন হলে 25,753 পরিবার হয়, মাল্টিপ্লাই বাই 6 মানে সদস্যের সংখ্যা 1.5 লক্ষ হয়। উনি কি বললেন? চাকুলিয়া সবে বলে 1.5 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত। 1.5 লক্ষ পরিবার না, ওটা একটা মিথ্যে কথা অ্যাজ ইউজুয়াল যেমন বলেন। এই 1.5 লক্ষ মানুষের অঙ্কটা বলেন। আমি একটা স্পেসিফিক অঙ্ক আপনাদের কাছে প্রত্যেক দিন বলবো, ঠিক করেছি এই মহিলাকে, শর্ট মহিলাকে আপনাদের কাছে চিনিয়ে দেওয়ার জন্য, যে দেখুন এই এসএলএসটি কাঁধে কাঁধে চাকরি গেল। এসএলএসটি 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি নয়, প্রাইমারি নয়, এটা কিন্তু আরও বড় স্ক্যাম। আরও অনেক হাজার হাজার ছেলেমেয়ের চাকরি যাওয়ার অবস্থা তৈরি হয়ে রয়েছে। এই যে এসএলএসটি যে ছেলেমেয়েগুলো 9, 10 আর 11, 12 গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরা মূর্তির বাংলাদেশে যারা বসে আছে, প্লাস গ্রুপ সি, গ্রুপ ডি মিলে কতজন পরীক্ষা দিয়েছিল জানেন? সংখ্যাটা হচ্ছে 23 লক্ষ। 23 লক্ষ শিক্ষিত বেকার যুবক যারা চাকরি পায়নি, তারা পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে থেকে এই 25,753 এই যে প্যানেল ছিল তারা বাতিল হল। এবার প্রশ্নটা হচ্ছে 23 লক্ষকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী আমি 6 দিয়ে গুণ করি, কত হয়? আপনারা একটু হিসেব করুন, 6 দিয়ে গুণ করলে প্রায় 1.5 কোটি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 1.5 কোটি পরিবার বলবো না, আমি বলবো 1.5 কোটি মানুষ। তাহলে 23 লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েও চোখের জল ফেলেছে, দরজা বন্ধ করে গুমড়ে মরেছে, প্রাইভেট টিউশনি করে সংসার চালিয়েছে, কিংবা নিজের মৃত্যুটাকেও বেছে নিয়েছে, সেই মানুষগুলো মানুষ নয়। শুধুমাত্র এই 25,753রাই মানুষ। তার কারণ এদের মধ্যে যে জালিয়াতিটা হয়েছে তাতে ভাইপোর কোটার চাকরি আছে, সেই টাকা কালীঘাটে গেছে, সেই টাকা নবান্নে গেছে বলবো না, সেই টাকা কোনো একটি নির্দিষ্ট লিপস না কি একটা কোম্পানি আছে সেখানে গেছে, সেই টাকা তৃণমূল নেতাদের পকেট ভারিয়েছে। তাদের বাঁচানোর জন্য ওই 25,753 জন মানুষ, আর ওই 23 লক্ষ ছেলেমেয়ে যারা গুমড়ে মরেছে, কেঁদে ভাসিয়েছে দিনের পর দিন যোগ্যতার ভিত্তিতেও যারা চাকরিটা পায়নি, এই অযোগ্যরা চাকরি পেয়েছে, তারা মানুষ নয়। অর্থাৎ ইনস্ট্যান্ট আমি অযোগ্যদের পাশে আছি। বেসিক্যালি যে সরকারটা চোরেদের সরকার, আমি আবার বলছি, বেসিক্যালি দলটা চোর, সরকারটা চোর, নবান্ন চোর, কালীঘাট চোর, পিসি চোর, ভাইপো চোর, সবকটা মিলে একটা ডাকাত কোম্পানি। সেই ডাকাত কোম্পানি এত ল্যাজে গোবরে হওয়ার পর আজকে কী বলছেন বিচারপতিরা আমাদের পয়সায় গাড়ি চড়ে, বিচারপতিরা আমার সরকারের পয়সায় সিকিউরিটি পায়, তাহলে বিচারপতিরা আমাদের পক্ষে রায় দেবেন না কেন? সারা পৃথিবীতে, আমি বলছি সারা পৃথিবীতে একজন শাসক দেখিয়ে দিন এই ভাষায় কেউ কথা বলে, এই মহিলা যেভাবে বলছে। আমি বলছি আজকে লোকসভা নির্বাচন চলাকালীন আজকের এই প্রতিবেদন পেশ করছি, যারা এই প্রতিবেদন শুনছেন ঝেঁটিয়ে বিদায় করুন। একটি লোকও যাতে এই চোরগুলোকে ভোটটা না দেয় তার ইনশিওর করাটা দায়িত্ব। কিন্তু এত বড় ঘটনার পর যখন 25,753 জনের চাকরি একসঙ্গে চলে গেল, আমি বলছি সেই ছেলেমেয়েগুলোকে আমি দোষ দেবো না। এই দুর্মূল্যের বাজারে কেউ যদি মনে করে বাবা মার জমি জমা, মার গয়না, স্ত্রীর গয়না সব জমা দিয়ে আমি 20 লাখ টাকা তৃণমূল নেতাকে দিলে আমার একটা চাকরি হবে, সে চাকরিটা নিয়েছে। তাকে তুমি স্কোপটা দিয়েছো করার জন্য কেন? আমি দরজা খুলে সারা রাত শুয়ে থাকলাম, চোর ঢুকলো, ডাকাত ঢুকলো বাড়িতে, আমার তো অপরাধ, আমি দরজাটা খুলে রাখলাম কেন? সরকারেরই তো অপরাধ, সরকারি স্কোপটা তৈরি করে দিল কেন? দিনের পর দিন এই পরিস্থিতি কেন সরকার তৈরি করলো, যেখানে 20 লাখ, 25 লাখ, 30 লাখ তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দিলে সেই টাকা দিয়ে একটা চাকরি হয়ে যাচ্ছে, আর তারপর তাদের যখন চাকরি যাচ্ছে তখন বলছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়বো।
কত লড়বেন, কত কোটি টাকা আদালতে আইনজীবীদের পেছনে খরচা করছেন। সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেবে না, দায়িত্ব নিয়ে লিখে রাখুন। আমি বলছি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বলুন, সুপ্রিম কোর্ট বড় জোর ওই টাকা ফেরতের ব্যাপারটা ইনজাংশন হয়তো দিতে পারেন, দিয়ে বলবেন আমি মানে স্টে অর্ডার দিয়ে বলবেন বাকি মামলাগুলো শুনবো। একটা এত বড় অপরাধ সংগঠিত করার পর 17টা জালিয়াতি, ভাবতে পারেন। মহামান্য বিচারপতি বোধহয় 350 পাতার রায় দিয়েছেন, সেটা দেখছিলাম। 17টা জালিয়াতি একটা মামলায়, 17টা স্ক্যামকে আইডেন্টিফাই করে দিয়েছেন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক। আর তারপর তাকে বিজেপির বিচারক হিসেবে চিহ্নিত করছেন। কন্টেম্পট অফ কোর্ট কেন হবে না? আমি মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, তাঁর কাছে প্রশ্ন রাখছি। আর সমস্ত বিষয়টা নিয়ে আমি গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। এই লড়াইটা যারা লড়ছেন, যে কয়েকজন আইনজীবী লড়ছেন, তাদের মধ্যে অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাঁতে দাঁত চেপে প্রথম দিন থেকে লড়ছেন। তিনি আমার নানান ব্যস্ততার মধ্যে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, সেটাই আজকে হেডলাইন করছেন। বলছেন ওটা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, যান, আমরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে রাখছি। আজকেই ক্যাভিয়েট করেছি, যাতে একতরফা কোনো শুনানি গিয়ে সুপ্রিম কোর্টে না করে পালাতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো আইনজীবীরা পালন করছেন। এই বাংলার মানুষ, বাংলার যারা আপনারা আমাদের এই প্রতিবেদন যারা শুনছেন, আপনাদের ঘরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা বড় হচ্ছে, যাদের জীবন ভবিষ্যতে গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যাতে ডেস্টিনেশন না হয়, তার জন্য আপনার দায়িত্ব নেই। আপনি যদি তৃণমূল কংগ্রেসেরও সমর্থক হন, আপনি চাইবেন না যে আপনার ছেলেমেয়েটা দিনের শেষে যদি তৃণমূল করে চাকরি না পায়, গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা বসে, আপনারা চাইবেন না। যদি না চান, এখন ঝেঁটিয়ে বিদায় করুন এই ভদ্রমহিলাকে এবং তার ডাকাত লুঠেরা কোম্পানি, মমতা অভিষেকের লুঠেরা কোম্পানিকে বিদায় করার। দিস ইজ দ্য আইডিয়াল টাইম। এই লোকসভা নির্বাচনে যেখানে আছেন, শপথ নিন। চোর তাড়ানো, বাংলা থেকে ডাকাত তাড়ানো দরকার। আজকে এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা গিয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। কি বললেন বাংলার মনকে শুনুন। 17 ধরনের জালিয়াতি, যেটা এখনো অবধি ডিটেক্টেড বাই সিবিআই। এর পরে কি হয়ে আছে, আরো ডিরেকশন দিয়েছে সিবিআই কে ফার্দার ইনভেস্টিগেশন করায়, তাতে যে কি বেরোবে কেউ জানে না। 17 রকমের মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, ব্ল্যাঙ্ক ওএমআর লোকে চাকরি পেয়েছে, খালি খাতা জমা দিয়ে লোকে চাকরি পেয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে ধরুন 11,000 সামথিং এই 9-10-এ, সেখানে দেখা যাচ্ছে 12,000 সামথিং, আরো 1,500 সংখ্যাটা বেশি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে বোর্ড। এটা অ্যাডমিটেড পজিশন, এটা কোনো ভুল পজিশন নয়। এটা এক ধরনের জালিয়াতি। 3 নম্বরের জালিয়াতি হলো র্যাঙ্ক জাম্প। ধরুন কেউ হয়েছে ফার্স্ট, দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, যে 10 আছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। এটা একরকম জালিয়াতি। আরেক ধরনের জালিয়াতি হলো যে পরীক্ষাতেই বসেনি, যেমন অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, সে পরীক্ষাতেই বসেনি। হ্যাঁ, মানে সে ইন্টারভিউতেই পার্টিসিপেট করেনি, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, টাকার মাধ্যমে দিয়েছে, এগুলো তো পরপর আছে। এরকম 17 ধরনের জালিয়াতি। কেউ ধরুন ওএমআর রিটিন পরীক্ষাতেই বসেনি, তাকেও চাকরি দিয়ে বসে আছে। কেউ ইন্টারভিউতে বসেনি, তাকে চাকরি দিয়ে বসে আছে। এরকম ভাবে ধরতে গেলে প্রায় 17 রকমের ভ্যারাইটি জালিয়াতি এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে হয়েছে। এবং এই গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সব মিলিয়ে জজ সাহেব যেটা দেখেছে আর কি। তার মধ্যে সব থেকে বড় কথা, সমস্ত ওএমআর শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। তার পরবর্তীকালে যে টেন্ডারের যে কোম্পানিটাকে দেওয়া হয়েছিল, সেই কোম্পানিটা হলো একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, নাইসা, এবং সেই টেন্ডারটা কোনো পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে দেওয়া হয়নি। সেই টেন্ডারটা দেওয়া হয়েছে হলো ক্লোজ ডোর টেন্ডার। এই ক্লোজ ডোর টেন্ডার দেওয়ার ফলে এই টেন্ডার প্রসেসটাই ইললিগাল হয়ে যাচ্ছে, যেটাও একটা বড় কারণ যে এত বড় পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল। তার থেকেও বড় কথা, স্কুল সার্ভিস কমিশন যখন আদালতের কাছে সওয়াল করেছে কতগুলো জেনুইন ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, সেই স্ট্যান্ডটা ইচ্ছাকৃতভাবে হোক বা কোনো প্রেসারে হোক, স্কুল সার্ভিস কমিশন এই স্ট্যান্ডই নিচ্ছে না যে কতজন জেনুইন ক্যান্ডিডেট। তারা ভলপ করে আদালতের কাছে বলছে না যে আমার 10,000 জেনুইন ক্যান্ডিডেট, বাকিগুলো ফলস। মিডিয়াতে বলছে, সব জায়গাতে বলছে, কিন্তু অ্যাফিডেভিট করে কোর্টের কাছে এই শব্দই নিচ্ছে না। যেগুলো সিবিআই বলছে সেগুলোর অথেন্টিসিটিটা তারা ডাউট করছে না। এই জায়গাতে দাঁড়িয়ে আমার প্রশ্ন বিক্রমদা এখানেই, সেটা হচ্ছে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, মানে এই 25,753 মধ্যে তো আছে, তাদের নামগুলো কেন ডিসক্লোজ করছে না? কোথায় অসুবিধে?
এখানে সব থেকে বড় আইনি অসুবিধার মধ্যে স্কুল সার্ভিস কমিশন পড়বে, সেটা হচ্ছিল যদি ধরুন এই 25,000 ফিগারের মধ্যে তারা বলে 10,000 জেনুইন, তাহলে 15,000 বাদ হয়ে যাচ্ছে। তাই জন্য সিবিআই যতগুলো ডিটেক্ট করেছে বা মামলাকারীর অ্যাডভোকেট বা মামলাকারীরা যেগুলো ডিটেক্ট করেছে সেইগুলোর অথেন্টিসিটি ওরা ডাউট করছে না। এই স্ট্যান্ড হলো স্কুল সার্ভিস কমিশন নিয়েছে। কিন্তু ওরা যদি সরকার হয়, ওদের কাছে তো সমস্ত ডকুমেন্টস রয়েছে, ওদের কাছে এভরিথিং রয়েছে। তো ওদের কাছে যখন সব জিনিস রয়েছে, ওরা নিজেরাই তো স্ক্যান করলে পেয়ে যাবে যে কতগুলো জেনুইন কতগুলো ফলস অ্যাপয়েন্টমেন্ট। ওরা নিজেরাই যদি স্ট্যান্ড নিয়ে কোর্টের কাছে স্পেসিফিক বলতো, তাহলে এত কিছু অন্তত জেনুইনকে বাঁচানো যেত। আলটিমেটলি কোনো জেনুইনকেই বাঁচানো গেল না। এই জন্য, কারণ জজ সাহেব অর্ডারে লিখেছে ইট ক্যানট বি ডিটেক্টেড হাউ মেনি জেনুইন ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। এটা ডিটেকশনই করা যাচ্ছে। ডিটেকশনটা করবে কে? সিবিআই আজকে তদন্ত করতে শুরু করেছে, তদন্ত তো চলবে, তদন্ত তো চার্জশিট দিয়ে দিয়েছে, মানে তদন্ত শেষ হয়ে যাচ্ছে না। ফার্দার ইনভেস্টিগেশন, নতুন কোনো কিছু তথ্য উঠে আসলে সিবিআই আবার তদন্ত করে ধরুন 100 জন পেলো, আবার সিবিআই তদন্ত করে 50 জন পেলো, তখন কি করবে? আর সব থেকে বড় কথা, টেন্ডার প্রসেস, যেটা এই নাইসা বলে যে কোম্পানিটা, টেন্ডার প্রসেস এটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি। আপনার টিসিএস বা ইনফোসিসের মতো ভালো কোম্পানিকে দেয়নি, নাইসার মতন একজন ব্ল্যাকলিস্টেড কোম্পানি, স্টাফেরা সব বেরিয়ে গেছে, সেই কোম্পানিকে দিয়েছে। যে স্টাফগুলো বেরিয়ে গেছে তাদের সাথে কোঅর্ডিনেট করে এসএসসি এই ওএমআর ফোএমআর এই স্ক্যানিং ফ্যানিং এই কাজগুলো করেছে। অ্যাবসলিউট প্রসেস ইজ অ্যাবসলিউটলি ইলিগাল, এবং আদালত সঠিক রায় দিয়েছে। এবং আমি আরো একটা বড় জিনিস বলেছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে। কেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে? সুপার নিউমেরিক পোস্টকে যারা ইলিগাল অ্যাপয়েন্টি তাদেরকে ঠিক করার জন্য। এটাও আবার আরেক ধরনের জালিয়াতি। এবং এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য অর্ডারের মধ্যে উল্লেখ আছে সমস্ত ক্যাবিনেট মিলে এই ডিসিশনটা নিয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ইলিগাল। তাই জন্য কোর্ট অর্ডার দিয়েছে যে এই সুপার নিউমেরিক পোস্ট কার মাথার থেকে ক্রিয়েট করা তৈরি করার কথা এসেছে এবং তাকে খুঁজে বার করতে হবে। এবং শুধু খুঁজে বার করলে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। তা এন্টার ক্যাবিনেটকে তো ডেকে পাঠাতে হবে, বা এন্টার ক্যাবিনেটের যিনি মাথা এ রাজ্যের আমরা মুখ্যমন্ত্রী। চাইবো সিবিআই এইটা তাড়াতাড়ি করুক। আদালত এই ডাইরেকশন দিয়েছে, সিবিআই এর হাত আরো খুলে দিয়েছে যে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে। কারণ গোটা ক্যাবিনেটেই তো এই সুপার নিউমেরিক পোস্ট পাস হয়ে এসেছে ক্যাবিনেট। আচ্ছা, আমার এখানে একটা কনফিউশন আছে, আমি দূর করতে চাই। সেটা হচ্ছে যাতে এই সুপার নিউমেরিক পোস্টের ব্যাপারে সিবিআই তদন্তের ব্যাপারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন, সেটাকে স্টে অর্ডার করে বসিয়ে রেখেছে লক্ষ লক্ষ টাকা খরচা করে রাজ্য সরকার। এবার ঘটনাটা হচ্ছে যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এক্ষেত্রে জাস্টিস দেবাংশু বসাক যখন পরিষ্কারভাবে আবার সিবিআই ইনকোয়ারি দিলেন, সেটা কোনোভাবে অন্তরায় হবে না তো? সুপ্রিম কোর্ট বলেছে সমস্ত পয়েন্ট জাস্টিস কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেখবে, তার মধ্যে সুপার নিউমেরিক একটা। আর ওখানে যে স্টে অর্ডারটার কথা বলা আছে সেটা দুটো অর্ডারের ওপর স্টে দিয়েছে। পুরো সন্দীপ প্রসাদ যে মামলাটা ছিল, পুরো মামলাটার ওপরে স্টে নয়, পুরো মামলাটার ওপরে স্টে নয়। সেই জন্য এই পয়েন্টটা ওপেন ছিল এবং এখানে ডিরেকশন দিতে পারবে। ওখানে দুটো স্পেসিফিক অর্ডারের ওপরে স্টে দিয়েছিল, আচ্ছা আচ্ছা, যেখানে আপনার এডুকেশন সেক্রেটারিকে ডেকে পাঠানো হয়েছে। যে শেষ পর্যন্ত নাটের গুরু এই মহিলাকে শেষ পর্যন্ত ডেকে পাঠাবে। দেখুন, আমরা আজকের মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে রাখবো, তারপরে দেখা যাক কি দাঁড়ায়। আমরা সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ এরম ধরনের দুর্নীতি এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না।